নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করছি সৈয়দ রেজাউল করিমের লেখা চোরের বোধবুদ্ধি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। হঠাৎ করে যতীন দারোগার বদলি হলো গঙ্গারামপুর থানায়। এই অসময়ে হঠাৎ বদলেই বা কেন? যতীন দারোগা কিছুই আন্দাজ করতে পারলেন না। বড় সাহেবের ফোন পেয়ে তড়িঘড়ি করে গঙ্গারামপুর থানায় গিয়ে বড়বাবুর দায়িত্ব বুঝে নিলেন তিনি। থানা অফিসারদের মুখে শুনলেন থানা এলাকায় মুড়ি মুড়কির মতো চুরি ডাকাতি হচ্ছে আজকাল। ইমিলা সাহেবও নাকি হাত পাননি তাদের হাত থেকে। গতকাল তার বাড়ি থেকে সোনাদানা সহ বন্দুকটাও চুরি করে নিয়ে গেছে চোরে। সেই কারণে এলাকার মানুষজন রেগে খাপ্পা। পুলিশ প্রশাসন সম্বন্ধে তাদের ধ্যান ধারণা দিনের পর দিন খারাপ হচ্ছে। সব তো বুঝতে পারছেন, তাহলে চোর ডাকাতদের ধরতে পারছেন না কেন? রুষ্ট হয়ে মেজবাবুর কাছে জানতে চাইলেন যতীন দারোগা। প্রত্যুত্তরে মেজবাবু বললেন, স্যার, প্রায় 20 বছর হলো এই জেলায় বিভিন্ন থানায় আমি কাজ করে আসছি, কিন্তু এরকম অদ্ভুত থানা আমি কোথাও দেখিনি। এখানে চোর ডাকাতদের বাইরে থেকে ভাড়া করে আনা হয়, আর তারা কাজ ছেড়েই পালিয়ে যায়। তা তো যাবেই, কিন্তু আমরা এখানে আছি কি করতে? মূল্য তুলতে? যতীন দারোগার সে প্রশ্নের কি জবাব দেবেন মেজবাবু? তাই চুপচাপ মাথা নত করে কাশাঘাত সহ্য করছিলেন তিনি। যতীন দারোগার রাগের পারদ তখন গগনচুম্বী। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আমি অত শত বুঝি না। এলাকার মধ্যে যেখানে যত চোর আছে সব কটাকে তুলে আনতে হবে আজ রাতে। মেজবাবু মুখ কাচুমাচু করে বড়বাবুর চেম্বার থেকে বের হয়ে গেলেন, কিন্তু দায়িত্ব মেজবাবুর কাছে ছেড়ে দিয়েও নিশ্চিন্ত হতে পারলেন না যতীন দারোগা। থানার হিস্ট্রি শিট, অ্যাক্টিভ ক্রিমিনাল লিস্ট, অল অ্যারেস্ট রেজিস্টার, এমনকি তিয়ান পর্যন্ত বের করে কুটিয়ে নাটিয়ে দেখলেন তিনি সবটা। তা দেখে 10-12 জনের একটা লিস্ট তৈরি করলেন, যারা একাধিক কেসে জড়িত। তাতে 2 জনের নামও পেলেন, রাম ও রহিম। অনেকগুলো চার্জশিট দেওয়া হয়েছে তাদের নামে, কিন্তু তারা ধরা পড়েননি একটিবারও। বিস্মিত হয়ে মেজবাবুকে ডেকে তিনি শুধলেন, কি ব্যাপার বলুন তো মেজবাবু? রাম ও রহিমের নামে 10টা চার্জশিট দেওয়া হয়েছে, অথচ তারা একবারও ধরা পড়েনি। তাহলে তাদের নামে চার্জশিট দেওয়া হলোই বা কিভাবে? মেজবাবু বললেন, স্যার, শুনেছি রাম রহিমের বন্ধু। ওরা একসাথে চুরি করে। ভাঙাচোরা একটা কুঁড়ে ঘরে থাকে ওরা দুজনে। বহুবার রেড করা হয়েছে ওদের ঘরে, কিন্তু ওদের পাত্তা পাওয়া যায়নি। তবে ঘর সার্চ করে বহু চুরি করা মাল রিকভারি করা হয়েছে, তাই ওদের নামে চার্জশিট পেশ করা হয়েছে। থানাতে অনেকগুলো ওয়ারেন্টও পড়ে আছে ওদের নামে। বুঝতে পারলাম পুলিশের কেরামতি, কিন্তু আমি ওসব কথাই ভুলছি না। যতীন দারোগা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন, ছেদো কথা না বলে যেভাবেই হোক ও দুটোকে তুলে ধরে নিয়ে এসো, তবে বুঝবো কাজের কাজ করেছ। বড়বাবু নতুন এসেছেন গঙ্গারামপুর থানায়। 11টা নাগাদ মেজবাবু তাই প্রস্তুতি নিলেন। এক গাদা ফোর্স অফিসার এলো পাশের 3টি থানা থেকে। তাদের নিয়ে রাত 12টা নাগাদ বের হবেন মেজবাবু। নদীর তীরে বালুচরে রাম রহিমের ছোট্ট কুঁড়ে ঘর। আশেপাশে কোনো লোকজনের বসতি নেই। নদীর চরে আর কে বা বাড়ি বানাবে? গতবারে কুঁড়ে ঘরের মধ্যে রহিমকে পেয়েও ধরতে পারেননি মেজবাবু। খড়ের চাল থেকে ঝাঁপ মেরে নদীতে পড়েছিল রহিম। তারপর
অন্ধকারে কোথায় যে তলিয়ে গেল কে জানে। তন্ন তন্ন করে খুঁজেও তার সন্ধান পায়নি মেজবাবু। আসলে সে ডুব দিয়ে অনেকটা দূর উঠে বেঁচে গিয়েছিল পুলিশের হাত থেকে। এবারে আর সেই ভুল করলে চলবে না। তাই আগে থেকেই মনে মনে ঠিক করে রেখেছেন মেজবাবু, এবারে চিরুনি তল্লাশি করবেন। সেই মতো বহুদূর থেকে গোল হয়ে রাম রহিমের কুড়ে ঘর লক্ষ্য করে এগোতে থাকলেন। একসময় পৌঁছে গেলেন সেই ঘরে। লাথি মেরে ভেঙে দিলেন ঘরের দরজা। ঘরের মধ্যে পেয়ে গেলেন একজনকে। কোনো কিছু বোঝার আগেই তাকে পিছ মৌড়া করে বেঁধে ফেলল সিপাহীরা। নাম জিজ্ঞেস করতে বলল, রহিম। মেজবাবু শুধলেন, রাম কোথায়? সে কথার কোনো জবাব দিল না রহিম। তেমন কিছু চুরি করা মালামাল পাওয়াও গেল না ঘর থেকে। তবু খুশিতে উজ্জ্বল হয়ে গেল মেজবাবুর চোখ মুখ। যতীন দারোগা খুব খুশি হলেন, পিঠ চাপড়ে বাহবা দিলেন মেজবাবুকে। বন্দুকটা উদ্ধার করার জন্য উদ্বুদ্ধ করলেন। সকালে ফরওয়ার্ডিং রিপোর্ট লিখে রহিমকে পাঠিয়ে দিলেন কোর্টে, সাথে 10টা ওয়ারেন্ট দিয়ে। দেখতে দেখতে 6 মাস গড়িয়ে গেল। রহিম বেল পেয়ে গেল কোর্ট থেকে। কোর্ট নির্দেশ দিল সপ্তাহে 1 দিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করে হাজিরা দিতে হবে থানাতে। সেই হাজিরা খাতা বগলে করে রহিম চলে গেল থানায়। সকালবেলায় তাকে চেম্বারে দেখে চোটে লাল হয়ে গেলেন যতীন দারোগা। সেদিন তাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারেননি তিনি। সরকারি কাজে সকালবেলায় চলে যেতে হয়েছিল বালুরঘাট সদরে। তাই রহিম শেখকে দেখে মনের রাগটা গনগন করে উঠল যতীন দারোগার। হাজিরার খাতাটা তার হাত থেকে নিয়ে তির্যকভাবে তাকালেন রহিমের দিকে, হানলেন কথার কষাঘাত। देखने में तो बहुत सुदर्शन, लेकिन अफसोस की बात है चोरी तेरा काम। বেটা খেটে খেতে জানিস না, শুধু পরের জিনিস চুরি ডাকাতি করে খাওয়া। ক্ষমা করবেন বাবু। হঠাৎ নেতাদের মতো ওর করে রহিম শেখ বলল, চুরি আমি 2-10টা করেছি বটে, তবে ডাকাতি আমি করি না। ডাকাতি, মারপিট, খুন খারাপি যারা করে তারা মোটা মাথার দলে মোয়ার গোবিন্দ সদল বলে গিয়ে দাদাগিরি ফলায়, লুটতরাজ করে। ওদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান চিটিংবাজরা। আর চৌরকার্য করতে গেলে অনেক বেশি বুদ্ধির প্রয়োজন হয়, দরকার হয় উপস্থিত। রহিম শেখের সত্য ভাষণ হজম হলো না যতীন দারোগার। তাই কথার মাঝে ঢুকে পড়লেন তিনি। ভ্রুকুঞ্চিত করে তিনি বললেন, তুই বুঝি নিজেকে খুব বেশি বুদ্ধিমান ভাবিস? তা ও তো তোর লেখাপড়া করেছিস তুই? ক্লাস 4 পর্যন্ত স্যার। বাবা মোটে মজুর, সামান্য উপায়, সংসার টানতে হাড়হিম। খাটতে খাটতে মুখে রক্ত উঠে মারা গেল। তখন আর সহ্য হলো না আমার পড়াশোনা। কথাগুলো কুলি লাগার মতো লাগলো যতীন দারোগার বুকে। এফোর ওফোর হয়ে গেল তার হৃদয়। সত্যিই তো স্বাধীন ভারতে এটা খুব লজ্জার বিষয়, ভাবলে অবাক হতে হয়। এখন যাই হোক, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছে সরকার, কিন্তু একটু উপর ক্লাসে উঠলে সে তো আর মিলবে না। কিন্তু তাই বলে চুরির মতো অপরাধজনক কাজ? খুব দিমাগ লাগলো যতীন দারোগার। কিন্তু দিমাগ না দেখিয়ে হাসি মুখে তিনি বললেন, চুরি করবি তো কোনো বড় লোকের বাড়িতে তো চুরি করতে পারিস, অসহায় গরিব লোকেদের বাড়িতে চুরি করতে যাস কেন? তা কার বাড়িতে চুরি করতে যাব স্যার? যদি নির্দিষ্ট করে দেন তাহলে চুরি করে দেখিয়ে দিতে পারি। কথাটা মাথায় লাগলো যতীন দারোগার। বেটা বলে কি, এ তো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। তাই মনে মনে শক্ত একটা প্রতিদ্বন্দ্বী স্থির করে বললেন, মেজবাবুর বাড়িতে চুরি করতে পারবি?
কেন পারবো না বাবু? অত্যন্ত নির্ভীকভাবে আত্মনির্ভরতার সাথে কথা বলল রহিম শেখ। যতীন তারকা তার সাহস দেখে হতবাক হয়ে গেলেন। পরের ব্যাপারটার মধ্যে একটু গোলমাল আছে বুঝে ছোট্ট দুটি শর্ত আরোপ করলেন। চুরি করতে হবে কাল দিনের বেলায় 8টা থেকে 10টার মধ্যে। বাড়ির লোকজন সব বাড়িতেই থাকবে। ধরা পড়লে কিন্তু বেদম মার খেতে হবে। এখন ভেবে বল কি করবি? ঠিক আছে স্যার, তাই হবে। তবে আমারও একটা শর্ত আছে। কাজটা করতে পারলে আমাকে একটা হিল্লে করে দিতে হবে, যাতে সৎভাবে দুটো খেয়ে দিয়ে বাঁচতে পারি। ঠিক আছে, আমিও কথা দিচ্ছি কিছু একটা ব্যবস্থা করে দেব। তবে সেই সাথে তোর বন্ধু রামকেও ধরিয়ে দিতে হবে, আর বন্দুকটা উদ্ধার করে দিতে হবে। তাই হবে স্যার। একথা বলে সই করা হাজিরার খাতাটা বগলে নিয়ে রহিম শেখ থানা থেকে বেরিয়ে গেল। আর তারপরে মেজবাবু গিয়ে ঢুকলেন বড়বাবুর চেম্বারে। বড়বাবু তখন বললেন, মেজবাবু, কাল সকাল 8টা থেকে 10টার মধ্যে রহিম শেখ তোমার কোয়ার্টারে চুরি করতে ঢুকবে। বাড়ির লোকজনদের বলে রাখবে। ওকে হাতে নাতে ধরে নিয়ে এসো থানায়। বেটার এত বড় বুকের পাটা, বলে কিনা মেজবাবুর বাড়ি থেকে চুরি করে আনতে পারবো, তাও আবার চুরি করবে বলে দিনের বেলায়। থানা থেকে নিজের কোয়ার্টারে ফিরে বউ, ছেলে, কাজের মেয়েকে সব কিছু খুলে বললেন মেজবাবু। আদেশ দিলেন বাইরের সদর দরজাটা সবসময় বন্ধ করে রাখতে। 4-5টা সাদা পোশাকে হোমগার্ড এনভিএফরা সকাল থেকে পাহাড়ে দেবে, সে কথাও জানালে। তারপর শুতে গেলেন বিছানায়। সকাল 7টা নাগাদ বিছানা ছেড়ে উঠলেন মেজবাবু। ব্রাশ ট্রাশ করে খোশ মেজাজে চা বিস্কুট খেলেন। বাড়ির চারপাশে মোতায়েন করা ফোর্স অফিসারদের সতর্ক করে দিলেন। সেই সময় হঠাৎ করে একটা ফোন এলো তার। ফোনে জানতে পারলেন দুপুর 11টা নাগাদ তার শ্বশুর শাশুড়ি তাদের কোয়ার্টারে আসবেন। সে কথা শুনে ঘর সংসার সামাল দিতে মেজবাবুকে বের হতে হলো বাজারে। তবে যাবার আগে পই পই করে সবাইকে বলে গেলেন যেন সকলে সতর্ক দৃষ্টি রাখে বাড়িতে। বাজারে গিয়ে তড়িঘড়ি করে মাছ, মাংস, সবজি বাজার, দই মিষ্টি সব কিনে পাঠিয়ে দিলেন মেজবাবু। কিন্তু বাড়িতে ফিরতে পারলেন না তিনি। বালুরঘাটের পরিচিত এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল তার। কথা বলতে গেলে সেখানে 11টা বেজে গেল। বাড়িতে ফিরে সবকিছু ঠিকঠাক আছে জেনে খুব খুশি হলেন। শ্বশুর শাশুড়ি তখনও বাড়িতে এসে পৌঁছননি। রাস্তাঘাটে কোথাও দেরি হচ্ছে হয়তো। তাদের জন্য অপেক্ষা করলে তো চলবে না, থানায় যেতে হবে। অনেক কাজ পড়ে আছে, তাই তাড়াতাড়ি দুটো খাওয়া দাওয়া করে নিলেন তিনি। পোশাক টোশাক পরে বের হতে গিয়ে টের পেলেন উঠোনের একধারে স্কুটারটা রেখেছিলেন, সেটি নেই। কোথায় গেল স্কুটারটা? ছেলে নিয়ে যায়নি তো? কিন্তু সে তো বাড়িতেই আছে। তাহলে কি রহিম শেখ চুরি করে নিয়ে গেল, নাকি অন্য কেউ? বাড়ির লোকেরা কেউ কিচ্ছু বলতে পারল না। অগত্যায় স্কুটারটা খুঁজতে হন্তদন্ত হয়ে বের হলেন থানার উদ্দেশ্যে। পথে এক মুহূর্ত বিলম্ব করলেন না। থানার ভিতরে প্রবেশদ্বারের কাছে দাঁড় করানো ছিল স্কুটারটা। তা দেখে মনের মধ্যে স্বস্তি ফিরে পেলেন মেজবাবু। হয়তো তিনি গতকাল রাত্রে ভুল করে থানায় রেখে এসেছিলেন গাড়িটা। কিন্তু একটু ভেবেই বুঝতে পারলেন এ তার কাজ নয়, এ কাজটা নিশ্চিতভাবে রহিমের। তাই বিলম্ব না করে সোজা ঢুকে পড়লেন বড়বাবুর চেম্বারে। দেখতে পেলেন তার স্কুটারের চাবিটা রাখা আছে বড়বাবুর বড় টেবিলে। এক পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে রহিম শেখ। বড়বাবু রহিমকে শুধলেন, কিভাবে দিনে দুপুরে
মেজবাবুর কোয়ার্টার থেকে স্কুটারটা চুরি করে নিয়ে এলি? রহিম শেখ একটু হেসে বলল, দারোগার কোয়ার্টারে চুরি তো, একটু বুদ্ধি খাটাতে হলো। মেজবাবুর কাজের মাসিকে ভালোবেসে এক কাপ চা বিস্কুট খাইয়ে জেনে নিলাম সারাদিন মেজবাবু বাড়ির কি কাজ করে। মেজবাবু প্রতিদিন সকালে নিজের হাতে বাজার করেন শুনে আমিও হাতে স্বর্গ পেলাম। সকালবেলা মেজবাবুর বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম তার শ্বশুর শাশুড়ি আসবেন। হাজার হোক, শ্বশুর শাশুড়ির জন্য মাছ, মাংস, দই, মিষ্টি আনতে যাবেন। মেজবাবু তো বাজার করেই ফিরে যাবেন বাড়িতে। তিনি বাড়িতে ফিরলে আমার বিপদ। 8টা থেকে 10টার সময় গন্ডি পেরিয়ে যাবে। তাই মেজবাবুকে বাজারে আটকে রাখার জন্য বুদ্ধি করে জানাশোনা একজন লোককে লাগিয়ে দিলাম তার সাথে গল্প করার জন্য। মেজবাবু তাতেই ফেসে গেলেন। কিছুই বুঝতে পারলেন না তিনি। এটা যে আমার একটা চাল ছিল সে কথা তিনি বুঝবেন কি করে। কিন্তু শ্বশুর শাশুড়ির কথা, বাড়িতে রান্নাবান্নার কথা মনে ছিল তার। তাই তিনি বাজার টাজার করে একজন হোমগার্ডকে দিয়ে বাসায় পাঠিয়ে দিলেন। কিন্তু ফ্যাসাদে পড়ে গেলাম আমি। কোন বাহানা দিয়ে আমি মেজবাবুর বাড়িতে গিয়ে ঢুকবো ভাবতে ভাবতে বুদ্ধি খুলে গেল। বাজারের সেরা একটা বড় ভেটকি মাছ নিয়ে হাজির হলাম মেজবাবুর কোয়ার্টারে। দরজায় কড়াঘাত করে ভেতরে ঢুকলাম। আমার হাতে বড় ভেটকি মাছ দেখে গিন্নিমা তো থ হয়ে গেলেন। স্বগতোক্তি করে বললেন, একটু আগে তো মাছ মাংস সব কিনে পাঠিয়েছে, আবার মাছ পাঠালো কেন? আমি বললাম, বাড়িতে নাকি কুটুম আসবে, তাই তিনি কিনে পাঠিয়েছেন। আমার কথা শুনে খুব খুশি হলেন গিন্নিমা। কথায় বলে চোরের মন মোচকার দিকে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম মেজবাবুর বাড়ি থেকে কি চুরি করা যায়। দেখতে পেলাম মেজবাবুর উঠোনের একপাশে দাঁড় করানো আছে একটা স্কুটার। সে সময় আমি গিন্নিমাকে বললাম, গিন্নিমা, মেজবাবু স্কুটারটা নিয়ে যেতে বলেছেন। গিন্নিমা আর অত শত চিন্তা না করে বললেন, নিয়ে যা তাহলে, স্কুটারের চাবি লাগানো ছিল। আমি তাতে চড়ে সোজা চলে এলাম আপনার কাছে। যতীন দারোগা মাথা নেড়ে বললেন, বুঝলাম তোর কেরামতি, এখন বল বন্দুকটা কোথায় পাবো? ওটা স্যার আপনার সোর্স ভোলাকে চাপ দিলেই পেয়ে যাবেন। এটা চরম খতরনাক। কেন যে আপনারা ওকে সোর্স বানিয়ে রেখেছেন কে জানে। লোকটা 1 নাম্বারের ফেরেতবাজ। চোরকে দিয়ে চুরি করায় আর চুরি করা মালের অর্ধেক ভাগ নেয়। আর যাদের থেকে তার মিলে না, মতান্তর হয়, তাদের বাড়িতে চুরি করা জামা কাপড় ফেলে এসে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। এরকম মহা বদমাস একটা লোক আমি দুনিয়ায় দেখিনি। সে কথা শুনে আক্কেল গুরুম বড়বাবু। মেজবাবু বুঝতে পারলেন ঘটনার সত্যতা। বড়বাবু বললেন, কিন্তু তোর বন্ধু রামের খবর কি? রহিম এক মুখ হাসি নিয়ে বলল, আসলে রাম বলে কেউ নেই স্যার। আমি রাম, আমি রহিম, একই অঙ্গে 2 রূপ। আসলে আপনাদের সোর্স ভোলা মহেশ্বরের খেলা। সে যেভাবে সাহেবদের বুঝিয়েছে সাহেবরা সেভাবেই বুঝেছে। সত্যি যদি রাম বলে কেউ থাকতো তাহলে তার নাম ভোটার লিস্টে, আধার কার্ডে, রেশন কার্ডেও খুঁজে পাওয়া যেত। কেউ না কেউ তো তাকে চিনত। যতীন দারোগা বুঝতে পারলেন রহিম শেখ যদি ঠিকমতো লেখাপড়া শিখতে পারত তাহলে সেও সমাজের একটা গুরুত্বপূর্ণ পদে সুনামে কাজ করতে পারত। কিন্তু সমাজ সংসারে অনেক সময় ক্ষুদ্র স্বার্থের কারণে মানুষকে মানুষ হয়ে উঠতে দেওয়া হয় না। যতীন দারোগা তাদের মধ্যে পড়েন না। তিনি নিজের পয়সায় থানার পাশে একটা ছোট্ট দোকান করে দিয়েছেন রহিমকে। চুরি কার্য ছেড়ে সে সেখানেই ব্যবসা করত। তারপর যতীন দারোগা বদলি হয়ে গেছে অনেক দূরের কোনো থানায়। এখন
রহিম শেখের সেই স্টেশনারি দোকানটা আছে কিনা কে জানে।